আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এ সংবাদে। সংবাদ কক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো। জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। ছাত্রদল সংসদ পরিষদ সম্প্রীতির ঐক্য পরিষদ সহ 4টি প্যানেলের পুনর্নির্বাচন দাবি। ফিনান্সিয়াল টাইমসের তথ্যচিত্রে শেখ হাসিনার শাসনামলে $234 বিলিয়ন বিদেশে পাচারের অভিযোগ, অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আলোচনা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ, উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা। এবং এশিয়া কাপ ক্রিকেটে হংকংকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা। লিটনের 59 রানের ইনিংসে টাইগারদের 7 উইকেটের সহজ জয়। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি। বৃহস্পতিবার রাত 10:15টায় শুরু হওয়া ভোট গণনা রাত পেরিয়ে চলছে সকালেও। এই মুহূর্তের পরিস্থিতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাদি মাহমুদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? সাদি, জাকসু নির্বাচনের ভোট গণনা এখন কোন পর্যায়ে আছে? ক্যাম্পাসের পরিস্থিতি আমাদেরকে জানান। আনিকা, ধন্যবাদ আপনাকে। জাকসু নির্বাচনের সব আপডেট হলো এখনো কিন্তু ভোট গণনা চলছে এবং গতকাল রাত 10:15 থেকে যেটি শুরু হয়েছিল এবং যেহেতু ভোট গ্রহণ গতকাল 5টার পর শেষ হয়ে যায়, তারপর থেকে কিন্তু এখন পর্যন্ত প্রায় 15-16 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু ভোট গণনা শেষ হয়নি। এবং আমি আসলে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অবস্থান করছি, যেটি কিন্তু সিনেট ভবনে অবস্থিত, এবং আমি এই নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলাম। যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু সময় পার গতকাল তারা যেটি বলছেন যে নির্বাচন করেছেন, তারা যেটি বলছেন যে এই ভোট গণনা কিন্তু ম্যানুয়ালি করা হচ্ছে, অর্থাৎ হাতে গোনা হচ্ছে। কারণ হিসেবে তারা যেটি উল্লেখ করেছেন যে বেশিরভাগ প্রার্থী এবং বেশিরভাগ দলই কিন্তু ডিজিটালি ভোট গণনার দিকে তারা আসলে যেতে চায়নি, তারা হাতে গোনার এই বিষয়টি তারা আসলে জোর দিয়েছেন। সেই ক্ষেত্রে যেহেতু আপনি জানেন যে 21টি হল সংসদ রয়েছে এবং কেন্দ্রীয় সংসদ রয়েছে, সব মিলিয়ে এত বড় একটা ভোটার যদি আমি আসলে ভেতর অবস্থান করার কারণে কিন্তু আমি দেখতে পেয়েছি যে এখন পর্যন্ত 10টি হল সংসদ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। এখনো 11 নাম্বার হলের সংসদ গণনা চলছে, আরো 10টি বাকি থাকবে, তারপরে কিন্তু কেন্দ্রীয় সংসদের ভোট গণনা আসলে শুরু হবে। সেক্ষেত্রে আমি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছেন দুপুরের পর অর্থাৎ বিকেল 4-5টা নাগাদ কিন্তু তারা আসলে পুরোপুরি ফল এগুলো সবগুলো ফল তারা একসাথে জানাতে পারবেন। আপনাকে আরেকটি বিষয় আমি জানতে চাই, যেহেতু ভেতরে ফল গণনা চলছে, প্রার্থী আছেন তাদের কিন্তু ভেতরে থাকতে দেওয়া হচ্ছে না এবং নির্বাচন কর্মকর্তা আছে তারা বলছেন যে প্রার্থী হচ্ছে এবং তার সামনে গণনা করছে, সেই বিষয়টি তারা আসলে উল্লেখ করেছেন। তো সবকিছু মিলিয়ে এখানে যারা প্রার্থী আছেন, যারা ভোটার আছেন, যারা শিক্ষক শিক্ষার্থী আছেন, যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং ভোট গণনা হচ্ছে। আমরা আশা করছি যে বিকেল 4টা বা 5টা নাগাদ পুরোপুরি ফল আছে সেই। ধন্যবাদ সাদিয়া আপনাকে জাকসু নির্বাচনের ভোট গণনার পরিস্থিতি আমাদেরকে জানাবার জন্য। একটি নির্দিষ্ট পক্ষকে সুবিধা দিতেই প্রশাসন জাকসু নির্বাচন আয়োজন করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের ভিপি প্রার্থী আরিফুজ্জামান উজ্জ্বল। অনিয়ম কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্রদল সহ কয়েকটি প্যানেল। আর ইসলামী ছাত্র শিবিরের দাবি, পরাজিত হবে বলে ছাত্রদল পুনর্নির্বাচন চায়। রিয়াজ ইসলামের রিপোর্ট। দিনভর নানা নাটকীয়তায় ভরা ছিল 3 দশকের বেশি সময় পর অনুষ্ঠিত হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচন।
বৃহস্পতিবার বিকাল 5টায় ভোট শেষ হলেও গণনা শুরু হয় প্রায় 5.5 ঘন্টা পর রাত 10:15টায়। আধুনিক মেশিন ব্যবহার না করায় নির্বাচনে 21টি হলের ভোট গণনা করা হয় ম্যানুয়াল পদ্ধতিতে। মন্থর গতির কারণে ফল ঘোষণায় দুপুর গড়িয়ে যেতে পারে বলে জানায় ডাকসু নির্বাচন কমিশন। মধ্যরাতে সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের ভিপি প্রার্থী বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করেছে। নাগরিকভাবে সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে প্রশাসনের সদিচ্ছা ও প্রস্তুতির অভাব ছিল। মনে হয়েছে অনিচ্ছা সত্ত্বেও নির্বাচন আয়োজন করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং তাদের এই প্রস্তুতির অভাবের সুবিধা নিয়েছে একটি পক্ষ এবং আরেকটি পক্ষের মধ্যে পেশি শক্তির জোরে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা আমরা দেখেছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। নানা অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দেয় তারা। ইসলামী ছাত্র শিবিরের দাবি পরাজিত হবে বলে ছাত্রদল পুনর্নির্বাচন চায়। ছাত্রদল ছাড়াও পুনর্নির্বাচনের দাবি করেছে সংসপ্তক পর্ষদ, বামপন্থী সম্প্রীতির ঐক্য পর্ষদ সহ 4টি প্যানেল ও 5 স্বতন্ত্র প্রার্থী। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় $234 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে এমন অভিযোগ উঠে এসেছে লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস নির্মিত তথ্যচিত্রে। বাংলাদেশের মিসিং বিলিয়নিয়ন শিরোনামের 21 মিনিটের তথ্যচিত্রে পাচার অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে এফটি। কথা বলেছে বিক্ষোভকারী রাজনৈতিক ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে। উঠে এসেছে বাংলাদেশের চলমান সংস্কার উদ্যোগ ও নির্বাচনের প্রসঙ্গ। নাফিস ইফতেখারের রিপোর্ট। The scale of corruption in Bangladesh is beyond anything I've ever seen in any country in the world. ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস নির্মিত তথ্যচিত্রে উঠে আসে কি প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। তথ্যচিত্রে বলা হয়েছে, হাসিনা সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের তথ্য জনমনে অসন্তোষ তৈরি করে এবং এই ক্ষোভ শেষ পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনের সাথে একীভূত হয়ে সরকার পতনে ভূমিকা রাখে। লন্ডনকে বৈশ্বিক অর্থ পাচারের কেন্দ্র বলে উল্লেখ করে তথ্যচিত্রটি। শেখ হাসিনার বোন শেখ রেহানার ব্রিটিশ নাগরিকত্ব এবং ভাগ্নি টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ এমপি হওয়ার যোগসূত্র টানা হয় তথ্যচিত্রে। ফিনান্সিয়াল টাইমস নিজেদের তদন্তে 2000 সালে টিউলিপ সিদ্দিকের নামে একটি প্রপার্টি হস্তান্তরের কথা উল্লেখ করে। তথ্যচিত্রে বলা হয়, লন্ডনে এমন বহু প্রপার্টির মালিকানা শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠদের কাছে রয়েছে। বিশেষভাবে উল্লেখ করা হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের কথা, যার 300-এর বেশি প্রপার্টির হদিস পাওয়ার দাবি করেছে ফিনান্সিয়াল টাইমস। বাংলাদেশের ব্যাংকিং খাতের দুর্নীতি, নৈরাজ্য এবং এস আলম গ্রুপের স্বেচ্ছাচারিতার কথা বলা হয়েছে তথ্যচিত্রে। ব্যাংক পরিচালকদের জোর করে এমনকি অস্ত্রের মুখে পদত্যাগ করানোরও অভিযোগ আনা হয়। It's an amazing thing what they did. They simply removed the board on gunpoint and produced their own board. ফিনান্সিয়াল টাইমসের দক্ষিণ এশিয়া ব্যুরো প্রধান বলেন, দুর্নীতির কথা সবাই জানলেও ভয়ে মুখ খোলেনি কেউ। Around the large amounts of money that they were rumored to be taking out of the country and spiriting away abroad. তথ্যচিত্রে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শুরুতে ডক্টর ইউনূসের জনপ্রিয়তা থাকলেও দ্রুত নির্বাচন দেওয়ার চাপ রয়েছে। সরকার সার্বিক সংস্কারকে গুরুত্ব দিচ্ছে, সেজন্যই পাচার অর্থ ফেরত আনার এই চেষ্টা। We don't want to create another fascist regime, weaponizing everything, the government functionaries and the judiciary and so on. অন্তর্বর্তী সরকার অন্য দেশগুলোকে ব্রিটেনের মতো পদক্ষেপে রাজি করাতে পারলে এই প্রক্রিয়া গতিশীল করা সম্ভব, বলছে ফিনান্সিয়াল টাইমস। To take action like has happened in the UK with the National Crime Agency, then those wheels will be set in motion. ফিনান্সিয়াল টাইমসের আশঙ্কা, জুলাই গণঅভ্যুত্থান একটি টার্নিং পয়েন্ট হলেও রাজনৈতিক পালাবদলে আবারও কোনো গোষ্ঠীর কুক্ষিগত হয়ে যেতে পারে ক্ষমতা। নাফিস ইফতেখার, চ্যানেল আই। সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে পটুয়াখালীতে বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও পতিত জমিতে চারা রোপণ করা হয়। পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের এই উদ্যোগে সহায়তা করছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণ অভিযাত্রাকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা।
এনায়েতুর রহমানের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহেদ রনির রিপোর্ট। ভাদ্রের বিরূপ আবহাওয়া, হুটহাট মেঘ বৃষ্টি কিংবা রোদের তেজ কিছুই দমাতে পারেনি সবুজায়ন উৎসব। কোমলমতি শিক্ষার্থীদের উচ্ছ্বাসী উপস্থিতিতে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর পরিণত হয় উৎসবের নগরীতে। এই যে গাছ আমরা লাগাচ্ছি বিভিন্ন এলাকায় বিভিন্ন জেলায়, একটি উদ্দেশ্য, এর থেকে উপকার পাওয়া, আমাদের জীবনকে সহজ করা। আজকে যখন আমরা উপকূলের দিকে তাকাই, ঝড় জলোচ্ছ্বাসের কিন্তু একটা প্রকোপ প্রতি বছর দেখি। এই ঝড় জলোচ্ছ্বাসকে প্রায় 40 ভাগ কমিয়ে দেয় এই বৃক্ষরাজি, এই বৃক্ষের বেষ্টনী। আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। বাংলা লিংকের সহায়তায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়নে অংশ নেন পটুয়াখালীর সরকারি জুবলি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও মহিলা সমিতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কাউট সদস্যরা। এই চারা লাগাবো, এই যত্ন করবো। গাছ আমাদের ছায়া দেয়, গাছ আমাদের অনেক গাছ নিয়ে আমি বাড়িতে লাগাবো। গাছ পেয়ে অনেক ভালো লাগছে। গাছ না থাকলে আমাদের এই দেশ একটা মরুভূমিতে পরিণত হতো। এই চারা পেয়ে আমরা অনেক খুশি। ভবিষ্যতে এই গাছই আমাদের সবকিছু অক্সিজেন বা আমাদের জীবনের একটা অংশ হিসেবে থাকবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কাজ করবেন এই ছাত্রছাত্রীবৃন্দ। ভবিষ্যৎ যে অভয় আশ্রম যেটা তৈরি হওয়া দরকার, সেইগুলো যেন আমরা প্রকৃতি এই উদ্যোগ ক্লাবের মাধ্যমে আমরা করতে পারি। এখানে অনেক ছাত্রছাত্রী আসছে এবং এই প্রকৃতি এবং ক্লাবের উত্তরোত্তর উন্নতি হোক। যে প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, প্রকৃতি বাঁচলে প্রকৃতির মধ্যেই আমাদের জীবন। এমন আয়োজনে সাধুবাদ জানিয়েছেন সুধীজনরা। আমাদের ধরিত্রী আমরাই নষ্ট করতেছি, সেক্ষেত্রে এই ধরিত্রীকে বাঁচানোর জন্য গাছের চারা রোপণ করার বিকল্প নাই। প্রকৃতির ভারসাম্য রক্ষা আমাদের গাছের কোনো বিকল্প নেই। আমাদের সন্তানরা জানুক, শিখুক যে গাছ আসলে আমাদের একেবারেই অস্তিত্বের একটি বিষয়। সবাই যেন একটা সুন্দর পরিবেশে মেয়েদেরকে আমরা লালন করতে পারি, সমাজকে আমরা সন্তানদেরকে জন্য একটা সুন্দর পরিবেশ দিতে পারি। তো বৃক্ষরোপণ যে আমাদের পৃথিবীকে বাঁচিয়ে রাখে সেটা বোঝানোর জন্য এটা খুব ভালো একটা প্রোগ্রাম। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, দুর্যোগ প্রতিরোধ, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং আর্থসামাজিক উন্নয়নে সবুজায়নের বাধ্যবাধকতা তুলে ধরেন পরিবেশবিদরা। মোশাহিদ রনি, চ্যানেল আই। এবারে এশিয়া কাপ টি-20 ক্রিকেট সংবাদ। বিরতির পর যা থাকছে: 3 দিন হোটেলে অবরুদ্ধ থাকার পর নিরাপদে দেশে ফিরেছে জাতীয় ফুটবল দল। বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় অবতরণ। দর্শক, বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদ। নেতৃত্বের সংকটে থাকা নেপালে বহুদলীয় বৈঠকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল নেতৃত্বে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। ডকট্রিন অফ নেসেসিটি বা প্রয়োজনীয়তার নীতি অনুসারে সুশীলা কার্কিকে সরকার প্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে সম্মতি আসে। সুশীলা কার্কি আজ শপথ নেবেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে প্রেসিডেন্ট পৌডেল, সেনাপ্রধান অশোক রাজ সিকদেল, স্পিকার দেবরাজ খিমিরে, জাতিসংঘ প্রতিনিধি, সংবিধান বিশেষজ্ঞ এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে পরামর্শ করেন। এসব আলোচনার পর অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে কার্কিকে বসানো নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। নির্মাতা দম্পতি চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীর ছেলে অনন্য প্রতীকের প্রথম ওয়েব ফিল্ম নয়া নোট আজ মুক্তি পাচ্ছে বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। মুক্তির আগে রাজধানীতে বৃহস্পতিবার এক ঝাঁক তারকার উপস্থিতিতে বিশেষ প্রদর্শনী হয়েছে। নয়া নোট এর অভিনয় শিল্পীদের প্রত্যাশা দর্শকদের মন ছুঁয়ে যাবে এই ওয়েব ফিল্ম। জাকি আক্তারের রিপোর্ট। ছোটবেলায় মালিকের কাছে জানছিলাম
ভিক্ষার কপাল নিয়ে আয় এই দুনিয়ায় বেশিরভাগ মানুষই কারো না কারো কাছে হাত পাতে, কেউ 5 টাকা আর কেউ কোটি টাকার জন্য। এমন গল্প নিয়ে প্রথম ওয়েব ফিল্ম নয়ানোট নির্মাণ করেছেন অনন্য প্রতীক। এরই মধ্যে নয়ানোটের পোস্টার ও টিজার দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ জাগিয়েছে। বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির আগে নয়ানোটের বিশেষ প্রদর্শনী। ও আরো অনেক ভালো কাজ করুক, অনেক দূর এগিয়ে যাক। প্রতীকের মতো করে উজ্জ্বল হবে, ও রং ছড়াবে, আলো ছড়াবে। নয়ানোট ওয়েব ফিল্মে জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান, অনন্য প্রতীক ও দীপা খন্দকার অভিনয় করেছেন। অ্যাক্টিং এর জায়গাটা অসম্ভব স্ট্রং আছে, যে কারণে দর্শককে গল্পটা টেনে রাখবে। আমার সর্বোচ্চটুকুই দিয়ে চেষ্টা করেছি, এখন বাকিটা আসলে দর্শকদের উপরে। একদমই ওর মেধা দিয়ে ওর মতো করে কাজটা করেছে। অনন্য ভাই আমাকে গল্পটা বললো, আই ওয়াজ প্রিটি মাচ কনভিন্সড। ইটস নট আ থ্রিলার, ইটস নট আ ফ্যামিলি ড্রামা, ইটস নট আ রোমান্টিক স্টোরি, ইটস অ্যাকচুয়ালি আ স্টোরি অ্যাবাউট লাইফ। ওয়েব ফিল্মটা দেখে আমরা হয়তো ওটাও বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের কোথায় থামা উচিত, না থামলে কি হয়। নয়ানোট দিয়ে নির্মাণের স্বপ্ন বোনার কথা জানিয়ে নির্মাতা অনন্য প্রতীক বলেন, আগামীতে দর্শকদের আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যাশা তার। আমি আমার ক্ষুধা মেটানোর জন্য কাজ করতে চাই না, আমি আসলে দর্শকদের ক্ষুধা মেটানোর উদ্দেশ্য নিয়েই কাজ শুরু করছি, বাকিটা টাইম উইল টেল। প্রথম কাজে দারুণ গর্বিত অনন্য প্রতীকের পরিবার। তো একদম ব্রিলিয়েন্ট, আমি আশা করি যে ও ভালো কাজ করছে। খুব সৃষ্টিশীল একটা ব্যাপারে এবং খুব বাস্তবসম্মত একটা জিনিস নিয়ে। ও শুধু বলেছিল, দিদা আমি একদম বাস্তব নিয়ে কাজ করতে চাই। আমি গর্বিত, আমার ছেলে ছবিটা বানিয়েছে, আশা করি সবাই দেখলে ভালো লাগবে। জোর গল্প ভালো, ও অনেক পরিশ্রমী, ও অনেস্ট, ও একটা ভালো ছেলে, মেধাবী ছেলে। আপনারা ওকে যোগ্য হিসেবে কাজ করতে দিয়েন। ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ওয়েব ফিল্ম নয়ানোট দর্শকপ্রিয় হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সঙ্গীতশিল্পী লুমিনের মিউজিক্যাল ফিল্ম ফিরে এসোর গ্র্যান্ড প্রিমিয়ার হয়েছে রাজধানীর একটি হোটেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের এই আয়োজন পরিণত হয় সঙ্গীত প্রেমীদের মিলন মেলায়। সুলতানা হিমুর রিপোর্ট। দুজন একাকী মানুষের গল্পে গড়ে ওঠা মিউজিক ফিল্ম ফিরে এসো গ্র্যান্ড প্রিমিয়ার, যেখানে গানে কণ্ঠ দিয়েছেন ও ফিল্মটিতে অভিনয় করেছেন ফিডব্যাক ব্যান্ডের ভোকাল সঙ্গীতশিল্পী লুমিন। মিউজিক্যাল ফিল্মটির পরিচালনায় ছিলেন নীতা চক্রবর্তী এবং রাজিবুল হোসেন। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে প্রিমিয়ারের এই অনুষ্ঠান হয়ে ওঠে সঙ্গীত প্রেমীদের আনন্দময় আসর। সে যে একটা সারপ্রাইজ নিয়ে আমাদের সামনে আমাদেরকে ডেকে এনে দেখাবে, এটা আমি কল্পনা করি নাই। বোঝা যাচ্ছে যেটা সেটা হচ্ছে ওর মেডিকেল আর মিউজিকের একটা ফিউচার হয়েছে। পৃষ্ঠপোষকরা সাহস করে আবার শিল্পীদের সম্মুখে তুলে দেবে। এটা নিছক একটা মিউজিক ভিডিও না, এটা তো একটা সিনেমাটিক। তো বললো যে হ্যাঁ ইটস কল্ড মিউজিক্যাল ফিল্ম। শ্রদ্ধেয় আলম খানের বড় ছেলে আরমান খান, তুমি গানটা নিয়ে কিছু করো। তো আমি বলছি দেখি না, বলে না তোমার কিছু করতেই হবে, তুমি গানটা যেন পাবলিক শোনে, এভাবে কিছু একটা করো। তো এটা আমাকে ইন্সপায়ার করেছে। স্টুডিও আরাম কেদারার প্রযোজনায় নির্মিত এই মিউজিক্যাল ফিল্মের স্ট্রিমিং পার্টনার প্রথম আলোর চরকি মিউজিক। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। চলতি মৌসুমে টানা বৃষ্টির কারণে মাগুরার শালিখা ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। জেলা কৃষি বিভাগের হিসাবে এতে প্রায় 17 কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক। এবারে প্রকৃতি সংবাদ। দখলদারদের দৌরাত্ম্যে সংকুচিত হয়ে পড়েছে দেশের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল মধুপুরগড়। মোট বনভূমির প্রায় অর্ধেক দখলদারদের কবলে। দখলদারদের অভিনব কৌশল নিয়ে চ্যানেল আই এ সংবাদ প্রচারের পর বনভূমি উদ্ধারে মাঠে নামে স্পেশাল টাস্ক ফোর্স। এবছর রেকর্ড পরিমাণ বনভূমি উদ্ধার করেছে বন বিভাগ। এবারে খেলার খবর।
টানা 3 দিন অবরুদ্ধ থাকার পর নেপাল থেকে ঢাকায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সরকারি উদ্যোগ ও বিমান বাহিনীর সহযোগিতায় কাঠমান্ডু থেকে গতকাল বিকেলে দেশে ফেরেন জাতীয় দলের ফুটবলার, কোচিং স্টাফ, অফিসিয়াল এবং ম্যাচ কভার করতে গিয়ে আটকে পড়া সাংবাদিকরা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে। ছাত্রদল, সংসদীয় পরিষদ, সম্প্রীতির ঐক্য পরিষদ সহ 4টি প্যানেলের পুনর্নির্বাচন দাবি। ফিনান্সিয়াল টাইমসের তথ্যচিত্রে শেখ হাসিনার শাসনামলে $234 বিলিয়ন বিদেশে পাচারের অভিযোগ, অর্থ পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে আলোচনা। সবুজে সাজে বাংলাদেশ স্লোগানে পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ, উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীজনেরা। এবং এশিয়া কাপ ক্রিকেটে হংকংকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা। লিটনের 59 রানের ইনিংসে টাইগারদের 7 উইকেটের সহজ জয়। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।